হিয়া এই মুহূর্তে কাব্যকে দেখে এগিয়ে এসে বলল, ভালো আছেন ভাইয়া? তুমি কেমন আছো আপু? ভালো। আপু, আমি কিন্তু তুমি করেই বললাম তোমাকে, কিছু মনে করো না। আরে না না, কিছু মনে করিনি। তুমিও আমাকে তুমি করে বলতে পারো। সিরিয়াস? এই সময় রিয়ার ফোন আসে। কাব্য ফোনের দিকে তাকিয়ে আবার হিয়ার দিকে তাকালো। পরক্ষণেই তার মাথায় বদবুদ্ধি চলে এলো। রিয়ার সাথে শ্রাবণকে নিয়ে কথা বলে হিয়াকে জেলাস ফিল করাবে। কাব্য রিয়ার কলটা রিসিভ করলো হিয়ার সামনে। হিয়া ইতস্ত বোধ করে ফুলের গাছের দিকে মন দিল। এদিকে রিয়া কাব্যকে বলল, ভাইয়া কেমন আছো? ভালো। তুই কেমন আছিস? হ্যাঁ ভালো। ভাইয়া কি করছো? বসে আছি। তুই? বসে আছি। ভাইয়া, শ্রাবণ ভাইয়া কোথায়? কাব্য হিয়াকে শুনিয়ে শুনিয়ে বলল, কেন, শ্রাবণ ভাইয়াকে দিয়ে কি করবি? কথা বলবো, কতদিন ধরে কথা বলি না। ভাইয়া কাজ করছে। আর সব সময় শুধু শ্রাবণ ভাইয়া করিস না তো। ফুপির কাছে বলে দেবো কিন্তু। না প্লিজ, শুধু একটু দেখবো। আচ্ছা কল দে। রিয়া খুশি মনে কল দিল। হিয়া ওদের কথা শুনছে। কাব্য রিয়াকে বলল, কি যেন বলছিলি? শ্রাবণ ভাইয়াকে একটু দেখাও না। ভাইয়া কাজ করছে বললামই তো, তবু একটু দেখাও। তুই এমন পাগলামি যে করিস, ভাইয়া এগুলো একদম পছন্দ করে না। তুই যে আমাকে কল দিয়ে ভাইয়াকে দেখার বায়না ধরিস, এটা ভাইয়া জানলে তোকে বাসায় গিয়ে মেরে তক্তা বানিয়ে দিয়ে আসবে। উফ, তুমিও শুরু করলে। যত যাই হোক, শ্রাবণ ভাইয়ার পিছু আমি ছাড়বো না। ভাইয়া পছন্দ না করলেও তার জন্য পাগলামি বন্ধ করব না। তোমায় আর কল দেব না। তাহলে তো ভালোই হলো। মোটেও না, আমি এখন থেকে মনির কাছে কল দেব। দে, আম্মু তোর কলই ধরবে না। তবে এরপরে যদি ফোন দিয়ে বিরক্ত করিস, তাহলে আমি সিরিয়াস ফুপির কাছে বিচার দেব। বলে কাব্য কলটা কেটে দিল। হিয়া এতক্ষণ ওদের দুজনের কথা মন দিয়ে শুনেছে। ভাবলো রিয়া নামের মেয়েটা মনে হয় ওদের ফুফাতো বোন, আর শ্রাবণকেও হয়তো পছন্দ করে। মেয়েটার কথা শুনে হিয়ার অজানা কারণে বুকের ভেতর তোলপা শুরু হয়েছে। কেন হয়েছে, কি নিয়ে হয়েছে, হিয়ার মন মস্তিষ্ক জানে না। হিয়া উঠে দাঁড়ালো, কাব্যর দিকে পুনরায় আর তাকালো না, চুপচাপ চলে গেল। হিয়া বসে বসে ভাবছে শ্রাবণকে কিভাবে পরীক্ষা করা যায়। ঠিক করে তার খালার বাড়ি চলে যাবে। শুক্র শনি এই 2 দিনই প্রাইভেট বন্ধ আছে, তাই সেখানে চলে গিয়ে দেখবে শ্রাবণ সেখানেও যায় কিনা। যদি শ্রাবণ ওর অনুপস্থিতি টের পেয়ে সেখানেই চলে যায়, তাহলে বুঝবে শ্রাবণ সত্যিকারই ওকে ভালোবাসে। আর যদি শ্রাবণ ওর অনুপস্থিতি না বুঝে, তাহলে বুঝবে ভালোবাসে না। হিয়ার যেন তর সইছে না। এখনই ব্যাগপত্র গুছিয়ে নিল। খুশিও লাগছে, আবার মনে ধুকবুক ধুকবুকও করছে। আবার আরেক ঝামেলা, যদিও রিমন ভাই শ্রাবণকে বলে দেয়, তখন হিয়া ভেবে ঠিক করলো রিমনকে ও সামলে নেবে। এখন মূল বিষয় শ্রাবণের চোখ ফাঁকি দিয়ে এখান থেকে চলে যাওয়া। পরদিন সকাল 8টার দিকে হিয়া চলে গেল খালার বাড়িতে, বলতে রিমনদের বাড়িতে। ওর বাবা মাকে অনেক কষ্টে রাজি করিয়ে অনুমতি নিয়েছে। শ্রাবণরা কেউ জানে না বলতে ওরা এখনো ঘুম থেকে ওঠেইনি। হিয়া রিমনদের বাসায় চলে যাওয়ার পর রিমনের মা রিনা বেগম হিয়াকে দেখে খুশি হলেন। হিয়া তার সাথে কথা বলল, আশেপাশে তাকিয়ে রিমনকে খুঁজতে লাগলো আর বলল, খালামণি, তোমার ছেলে কই? শুয়ে আছে। হিয়া রিমনের রুমে এসে নক করলো। রুমটা খোলাই। হিয়া ভেতরে ঢুকলো। রিমন পড়ে পড়ে ঘুমাচ্ছে। হিয়া রিমনের কাছে গিয়ে দাঁড়ালো। এখনই রিমনকে জাগিয়ে কথা বলতে হবে যে ও যে এখানে এসেছে সে যেন শ্রাবণকে না বলে, না হলে আবার কখন বলে দেয়। হিয়া রিমনকে ডাক দিলে রিমন নড়ে চড়ে উঠলো। তারপর হিয়া বলল, ভাইয়া, ও ভাইয়া। রিমন চোখ খুলে হিয়াকে দেখে উঠে বসলো। অবাক কণ্ঠে বলল, কি রে, তুই এখানে? রিমন চোখ মুখে হাত দিয়ে বলল, কিসের জন্য এসেছিস? হিয়া হেসে বলল, শ্রাবণের থেকে বাঁচতে। মানে? এই কি বলছিস? ঠিকই বলেছি, শ্রাবণের থেকে বাঁচতে এখানে এসেছি। তবে একটা কথা রাখবে? কি কথা? ভাইয়া, আমি যে এখানে এসেছি এটা প্লিজ ওনাকে বলো না। ওনাকে মানে কাকে? শ্রাবণকে। ঠিক আছে, বলবো না। এখন যা বোন, একটু ঘুমাতে দে। হিয়া মুখ বেঁকিয়ে বলল, ও, ঘুম থেকে উঠে গিয়ে এখন বলছো ঘুমাতে দে? থাকো, বউয়ের পাল্লায় পড়লে বুঝবে সকাল কখন হয়। রিমন শুয়ে পড়তে পড়তে বলল, তাহলে তুই আছিস কি করতে? হিয়া বিড়বিড় করে বকতে বকতে রুম থেকে বের হয়। এদিকে রিমন শুয়ে শুয়ে কল দেয় শ্রাবণকে। শ্রাবণও ঘুমিয়েই ছিল। এর মধ্যে রিমনের ফোন পেয়ে ঘুম ভেঙে যায়। ফোনটা হাতে নিয়ে কল রিসিভ করে কানে ধরলো। রিমন বলল, কি রে, কি করছিস? শুয়ে আছি। তুই? শুয়ে আছি। খবর কি রাখিস? কিসের খবর? তোর বউ তোর থেকে বাঁচতে আমাদের বাড়িতে চলে এসেছে। দেখ, সকাল সকাল ফান করার মুড নেই। কি হয়েছে সত্যি করে বল। আর হিয়া আমাদের বাসায় চলে এসেছে সকাল সকাল। জিজ্ঞাসা করেছি কেন এসেছিস, ও বলে যে তোর থেকে বাঁচতে চলে এসেছে। শ্রাবণ মুহূর্তে রেগে গিয়ে উঠে বসলো। দাঁতে দাঁত চেপে বলল, ওর বাচ্চা বের করছি। ভালোই ভালো রয়েছি তো, ওর ভালো লাগছে না। বুঝেছি, সোজা আঙুলে ঘি উঠবে না, আঙুলটা এখন বাঁকাতে হবে। ফোন রাখ, আমি আসছি। শ্রাবণ রিমনের সাথে কথা বলে ফোনটা রেখে বিছানা থেকে নামলো। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে ড্রেস চেঞ্জ করে রেডি হয়ে বের হয়ে গেল। শ্রাবণ ঘুমিয়েই আছে। ওকে কিছু না বলে শ্রাবণ ফ্ল্যাট থেকে বেরিয়ে বাইরে থেকে লক করে চলে গেল। এর মাঝে আবার শ্রাবণের গাড়িও চলে আসে। শ্রাবণ গাড়িতে উঠে বসলো এবং রিমনের গাড়ির লোকেশন ড্রাইভারকে দিয়ে দিল। শ্রাবণের গাড়ির ড্রাইভার নাম কামাল। সে শ্রাবণকে বলল, স্যার একটা কথা ছিল। শ্রাবণ ফোনে কিছু একটা দেখতে দেখতে উত্তর দিল, বলো। স্যার, ম্যাম জিজ্ঞাসা করছিল আপনি কোথায় থাকেন। শ্রাবণ লুকিং গ্লাসে তীক্ষ্ণ দৃষ্টি স্থাপন করে বলল, তুমি কি বলেছো? বলেছি আমি জানি না স্যার কোথায় থাকে। ভেরি গুড। স্যার কিছু মনে না করলে আরেকটা কথা জানাবো। বলো। স্যার, আপনি কোথায় আছেন এই কথা বলার পরে ম্যাম স্যারকে বলেছিল যে আপনাকে না জানিয়ে আপনার ফুফাতো বোনের সাথে আপনার বিয়ে ঠিক করে রাখবে।
শ্রাবণ একটু জোরে বলে উঠলো, হোয়াট, কি বলছো এসব? আম্মু এই কথা বলেছে? স্যার, ভাবলাম কথাটা আপনাকে জানানো দরকার। শ্রাবণ কোনো কিছু না ভেবেই কঠিন গলায় বলে উঠলো, গাড়ি ঘোরাও, বাড়িতে চলো। কামাল গাড়ি ঘুরিয়ে বাড়ির উদ্দেশ্যে চলে এলো। আধা ঘন্টা পরে চৌধুরী বাড়ির সামনে গাড়ি থামলো। শ্রাবণ গাড়ি থেকে নেমে হনহন করে ভেতরে ঢুকে গেল। ড্রয়িং রুমে ছিল রিয়া। শ্রাবণ ওকে দেখে আরো রেগে গেল। শ্রাবণকে দেখে এই বাড়ির কাজের লোক ফিরোজা বেগম এগিয়ে এলেন। শ্রাবণ গম্ভীর কণ্ঠে বলল, আন্টি, আম্মু কোথায়? নিজের ঘরেই আছে। শ্রাবণ ধূপধাপ পা ফেলে সিঁড়ি বেয়ে ওপরে চলে গেল। সাবিয়া চৌধুরী রুমে তৌকির চৌধুরীর সাথে কথা বলছিলেন। শ্রাবণ রুমে ঢুকতেই সাবিয়া চৌধুরী উঠে দাঁড়িয়ে বলে উঠলেন, শ্রাবণ, ভালো আছো? শ্রাবণ কর্কশ গলায় বলল, ভালো থাকতে দিয়েছো কি? কি বলছো কিছুই তো বুঝতে পারছি না। আর চলে এসেছো তুমি? তোমরা যা শুরু করেছো, আসতেই হলো। তৌকির চৌধুরী উঠে দাঁড়িয়ে বললেন, শ্রাবণ, কি হয়েছে? রেগে আছো কেন? শ্রাবণ বাজখাই গলায় বলল, রেগে যাবে না তো কি করবে? তোমরা আমাকে না জানিয়ে রিয়ার সাথে বিয়ে ঠিক করার ইচ্ছা পোষণ করলে কিভাবে? আমি এটাই বুঝতে পারছি না। সাবিয়া চৌধুরী শুকনো ঢোক গিলে বললেন, ওর সাথে বিয়ে ঠিক করব তোমাকে কে বললো? কেন, কি মনে করেছো আমি জানতে পারবো না? না মানে শ্রাবণ তপ্ত শ্বাস ছেড়ে বলল, আম্মু, তুমি প্লিজ আমাকে এখন মিথ্যে বুঝিও না।